গেছে। এখন আমি কি আপনার মেয়েকে জড়িয়ে ধরতে পারি? শ্বশুর আমার দিকে তাকিয়ে কটমট করে দাঁতগুলো ভাঙছে, আর আমি কথাটা বলে সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে হাঁটা দিয়েছি। বাড়ির সবাই আমার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। আসলে কাহিনীটা হলো কি, আমি তেকে ভালোবাসি, তবে এটা তে জানতো না। তাই আগে শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছি আমি আপনার মেয়েকে ভালোবাসি। এটা আপনার মেয়ে জানে না, আপনাকে আগে বলে গেলাম। কারণ যদিও আপনার মেয়েকে কষ্ট করে পটিয়ে আমার প্রেমের ফাঁদে ফেলেনি, তখন পরে আপনি বলবেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না। তাই আগে ভাগে আপনাকে বলে দিলাম। তোমার সাহস আছে বলতে হবে, তা না হলে কেউ সরাসরি মেয়ের বাপের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে নাকি? আমার সাহস নেই, তবে ভালোবাসার প্রতি বিশ্বাস আর আপনার প্রতি সম্মান আছে। তাই আমি চাইছি আপনাকে আগে বলে রাখি, যদি আমি রাজি না থাকি তাহলে কি করবে? আপনার মেয়েকে পটিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করব। আপনি তখন কিছুই করতে পারবেন না। হবু শ্বশুর কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। সেই শর্তে রাজি থাকলে আমার মেয়েকে সোজা তোমার কাছে বিয়ে দিয়ে দেবো, আর কষ্ট করে প্রেম টেম করে আমার সম্মান নষ্ট করতে হবে না। শর্ত আগে শুনি, তারপর ভেবে চিন্তে উত্তর দিব। না, আগে তুমি আমাকে কথা দিবে। আগে বলো আমার শর্তে রাজি থাকবে। আমি একটু চুপ হয়ে কিছুটা ভাবনা চিন্তা করে হ্যাঁ বলে দিয়েছি, আর তখনই হবু শ্বশুর খুশিতে লাফাতে লাগলো। আরে আপনি লাফাচ্ছেন কেন? আগে তো শর্তটা দিন। লাফালাফি থামিয়ে বলে, তুমি আমার মেয়েকে বিয়ের পর জড়িয়ে ধরতে পারবে না, হাত ধরে রাস্তায় হাঁটতে পারবে না, এক কথায় আমার মেয়েকে কোনো রকম স্পর্শ করতে পারবে না। আপনি এগুলো কি শর্ত দিচ্ছেন? বিয়ের পর তো আপনার মেয়ে আমার বউ হবে, আর একজন বর তার বউকে স্পর্শ করবে না, এইটা কেমন কথা? এত কিছু বুঝি না। যদি আমার এই শর্তে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে বলো, তা না হলে আমি আমার মেয়েকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেব। কিছুটা চিন্তা করে শ্বশুরের শর্তে রাজি হয়ে গেলাম। বাড়িতে গিয়ে আম্মুকে বলাতে আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু আর আব্বু মিলে সব বিয়ের ব্যবস্থা করেছে। 2 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা তৈরি করে ফেলেছে। আজকে আমার বিয়ে তের সাথে। ভাইয়া ভাবি আব্বু সহ সবাই তেদের বাড়ি গেছি। আগে বিয়ের কাজটা শেষ করে নিয়েছে আমার শ্বশুর মশাই, পরে খাবার খেতে দিয়েছে। এইদিকে আমার খিদের চোটে পেট চুঁচু করছে। শ্বশুর, আপনাকে আমি মজাটা পরে বোঝাবো। তের মা, তেকে নিয়ে এসো। শাশুড়ি গিয়ে তেকে নিয়ে এসেছে। আমার সামনে তেকে দাঁড় করিয়ে শ্বশুর কিছু আবেগপ্রবণ কথাবার্তা বলছে। জি আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব কথা শুনবো আর তেকে অনেক সুখে রাখবো। আচ্ছা তাহলে আমরা যাই। বলে তের হাত ধরতেই যাব, তখনই, আরে জামাই কি করছো? আমার কথাটা কি মনে নেই? হ্যাঁ মনে আছে। তখনই শ্বশুরমশাই আমার কানের কাছে এসে বলল, তোমার মনে আছে তো আমার সত্যের কথা? যদি জোর করে আমার মেয়েকে স্পর্শ করো তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। শর্ত অনুযায়ী আমি তোমাকে জেলে ভাত খাওয়াবো, আর এলাকায় তোমার নামে দুর্নাম ছড়িয়ে দেব। হ্যাঁ, আমার সব সত্যের কথা মনে আছে। আচ্ছা আমি তাহলে যাই। বলে শ্বশুরকে সালাম দিয়ে সোজা একা হেঁটে গাড়িতে বসে পড়েছি। আমার পিছু পিছু তে এসে বসেছে। আমি চুপ করে বসে আছি। তেকে বললাম, আচ্ছা একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আব্বুর শর্তে আপনি আমাকে স্পর্শ করা ছাড়া বাকি সব কিছুই করতে পারেন। আমার সাথে গল্প করতে পারেন, হাসতে পারেন, আরো যা যা ইচ্ছা তাই তাই। আমাকে কি আপনি মন থেকে বর হিসাবে মেনে নিয়েছেন, নাকি আপনার আব্বুর শর্তের জন্য বিয়ে করেছেন? আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, আর আপনাকে তো আমি বিয়ে করতে চাইনি। আমি যাকে বিয়ে করতে চেয়েছি সে আব্বুর শর্তে রাজি হয়নি, তাই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আপনি কাউকে লাভ করতেন? কিছুটা। এখন আব্বু যা বলবে আমি তাই করব। তখনই গাড়িটা থেমেছে আমাদের বাড়ির সামনে। গাড়ি থেকে দুইজন একসাথে নেমেছি। তে আর আমি পাশাপাশি হেঁটে দরজার সামনে গেছি। আম্মু আমাদের বরণ করে নিয়েছে। রাত বেশি হয়ে যাওয়ায় আমাদের দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। হঠাৎ করে ভাবি এসে দরজা খুলে বলল, এই যে দেবরজি, বিড়ালটা ঠিকঠাক মতো মারবে কিন্তু, বলেই একটা হাসি দিয়ে উধাও হয়ে গেল। রুমে বিড়াল কোথা থেকে এসেছে?
মানে মজুনি, কি বলছো? ওই যে ভাবি বলেছে বিড়ালটা মারতে, তাই বলছি এই আর কি। আচ্ছা আমি ঘুমাই, আপনি নিচে ঘুমাবেন কিন্তু, কারণ খাটের উপর আমার সাথে থাকলে যদি ঘুমের মাঝে আমার শরীরের সাথে আপনার স্পর্শ লেগে যায়। আরে মেয়েটা আরো তেরা, যেমন বাপ তেমন মেয়ে। যাই একটু ওয়াশরুম থেকে আসি। মনে মনে শ্বশুরকে কিছুটা বকাঝকা করে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে দেখি তে ভিডিও কলে তার বাবার সাথে কথা বলছে আর হাসছে। বাসর ঘরে শ্বশুর ভিডিও কল দিয়েছে ওনার মেয়েকে স্পর্শ করেছে কিনা তা দেখার জন্য, কারণ শর্ত অনুযায়ী আমি ওনার মেয়েকে স্পর্শ করতে পারবো না আর একসাথে হাঁটতেও পারবো না। শ্বশুরের কর্মকাণ্ড দেখে আমার মেজাজের 12টা বেজে গেছে। আব্বু তোমার জামাইয়ের বিছানাটা দেখবে? লাউড স্পিকার দেওয়ায় তাই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। শ্বশুর অনেক আগ্রহ নিয়ে ডেকে বলছে, হ্যাঁ মা দেখবো। দেখি তো জামাই কোথায় ঘুমাবে, তার বিছানাটা একটুখানি। বাবা ওই দেখো একটা শপ আর বালিশ, কি সুন্দর না তোমার জামাইয়ের বিছানাটা? হ্যাঁ মা। আচ্ছা জামাই বাবাজি কোথায় দেখছি না যে? বাবা ফ্রেশ হতে গেছে, তখনই আমি কাশি দিচ্ছি। আমাকে দেখে তে তার বাবাকে বলে, বাবা তোমার জামাই বাবাজি এসে গেছে, কথা বলবা? হ্যাঁ মা দে তো একটু জামাইয়ের কাছে। নাও তোমার সাথে আব্বু কথা বলবে, বলে মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। শ্বশুরকে সালাম দিয়েছি, উনি কোনো উত্তর না দিয়ে বলল, জামাই বাবাজি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর বেশি রাত জেগে গল্প করার দরকার নেই। আচ্ছা আব্বাজান এখন রাখেন কেমন? আজকে তো আপনার মেয়ের বাসর রাত আমার সাথে, তাহলে এখন রাখি কেমন? আরে বাসর রাত হয়েছে তো কি হয়েছে, সত্যের কথাটা মনে আছে তো নাকি ভুলে গেছো? আর শোনো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। রোজ রাতে আমাকে ভিডিও কল করবে কেমন? আচ্ছা করব। আপনার পাশে কেউ নেই নাকি? তোমার শাশুড়ি মা আছে, নাও কথা বলবে, বলে মোবাইলটা শাশুড়িমার কাছে দিয়ে দিয়েছে। ওনাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। আমি কল কাটতে বললে শাশুড়ি কথা ঘুরিয়ে অন্যদিকে নেই। শেষমেশ সহ্য করতে না পেরে মোবাইল তের কাছে দিয়ে আমি শুয়ে পড়েছি। তে তার মা বাবার সাথে কথা বলছে। আমার শাশুড়ি মা কেমন, উনি কি জানেন না আজকে ওনার মেয়ের বাসর রাত? তোর কিছু ভাল লাগছে না, এখন ঘুমাই একটু। চান পাখিরা, ঘুমাতে ঘুমাতে তোমাদের আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি জিওন জংকুক। আমার বড় একটা আপু আর ভাইয়া আছে, ওনারা আগে বিয়ে করেছে। আপু চট্টগ্রামে দুলা ভাইয়ের সাথে থাকে আর ভাইয়া আব্বুর সাথে ব্যবসা করে। আমরা সবাই ঢাকায় থাকি। আজকে আমার বিয়ে হয়েছে তের সাথে, এইটা তোমরা তো সবাই জানো। এখন ঘুমাই, বাকি কথা সকালে বলবো, বলে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম ভাঙছে ভাবি ডাকে, জংকুক ওঠো, সবাই তোমাদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। হ্যাঁ ভাবি ফ্রেশ হয়ে আসছি। ভাবি দরজার ওপাশ থেকে ডেকে চলে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে দেখি বউ আমার সুন্দর করে ঘুমাচ্ছে। বাহ কত সুন্দর চেহারা, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। সকালে সোনালি রোদের আলোতে তেকে আরো সোনালি দেখাচ্ছে। তেকে এমন অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি, তাই কপালে আলতো করে আদর করে দিলাম। দেখি একটুখানি নড়ে চড়ে আবার শুয়ে আছে। এবার গালে কিস করে, যখনই ঠোঁটে কিস করতেই যাব তখনই শ্বশুর আমার ভিডিও কল করেছে। তাড়াতাড়ি করে আমি দূরে সরে গেছি। আর তের ঘুম ভেঙে গেছে রিংটনের আওয়াজে। মোবাইল হাতে নিয়ে কলটা রিসিভ করতে শ্বশুর বলল, মা আগে আমার জামাই বাবাজির কাছে মোবাইলটা দে তো, আমার একটু কথা আছে। বাবা তোমার সাথে কথা বলবে, নাও কথা বলো। হ্যাঁ দাও। আব্বাজান কেমন আছেন আপনি? ভালো আছি। শোনো বাবা, আমি তো কেমন মানুষ তুমি জানো, তাই আমার বার নাচে তুমি আজকে তেকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো কেমন? কিন্তু আব্বু আম্মু যদি কিছু বলে তাহলে কি হবে? সত্যের কথা মনে আছে তো নাকি মনে করিয়ে দিতে হবে? হ্যাঁ মনে আছে। আচ্ছা এখন রাখি কেমন? আপনার মেয়েকে নিচে নিয়ে যেতে হবে, সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে আমাদের জন্য। বাবা আর একটা কথা, রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক মতো? আমার মেয়েকে কিন্তু স্পর্শ করবে না, আর যদি করো তাহলে তো বুঝবা কেমন লাগে। হ্যাঁ বাবা অনেক সুন্দর ঘুম হয়েছে। তখনইতে বাথরুমে ফ্রেশ হতে গিয়ে পড়ে গেছে। আব্বাজান আপনার মেয়ে তো বাথরুমে পড়ে গেছে, এই দেখেন। এখন কি আমি ওকে ধরে ওঠাবো? না এখন তুমি ধরো না, আমার মেয়ে অনেক সাহসী, সে নিজে নিজেই উঠতে পারবে। আব্বু আমি উঠতে পারছি না, এখন কি করব?
জামাই বাবাজি, তুমি তের হাত ধরে উঠাবে, ভুল করেও কিন্তু কোলে নিবে না। আর কল কাটার দরকার নেই। তখনই আমি কলটা কেটে দিয়ে নেট অফ করে দিয়েছি। কি হলো, কলটা কাটছেন কেন? ইচ্ছা হয়েছে তাই। দেখি ওঠো বলে তেকে জড়িয়ে ধরে সোজা কোলে তুলে নিয়েছি। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আবার কোলে নিয়েছেন? সাহস তো কম না আপনার। আপনি কি আব্বুর সত্যের কথা ভুলে গেছেন নাকি? কোনো কিছু ভুলিনি, আমার সব মনে আছে। এখন আসেন রুমে যাই। তেকে কোলে করে নিয়ে রুমে নিয়ে এসেছি। আপনি শুয়ে রেস্ট নিন, আমি খাবার নিয়ে আসছি। থাক, আমি নিচে যেতে পারবো বলে খাটের উপর থেকে নেমে সোজা হাঁটা দিয়েছে। আমি তাকিয়ে তো পুরাই অবাক হয়ে গেছি। আরে এটা কি? শ্বশুরের কর্মকাণ্ড আমার মোটেও সুবিধার লাগছে না। যখন তখন ভিডিও কল করে বসে, খাইতে গেলেও ভিডিও কল, ঘুমাইতে গেলেও ভিডিও কল। মনে হচ্ছে দুনিয়াতে ওনার একমাত্র মেয়ে, আর কারো মেয়েই নেই। আর এদিকে তেও বাপের চেয়ে একটু এগিয়ে, কোলে করে বাথরুম থেকে রুমে আনছি, এখন সে একা একা হেঁটে নিচে চলে যাচ্ছে। আরে তে শোনো, তুমি না পড়ে গেছিলে বলে আমিও খাবার টেবিলে গেলাম। নিচে যেতে ভাবি বলল, জাঙ্কু তোমার চাইতে তো তোমার বউ এগিয়ে আছে। মনে হয় বাসর ঘরে বিড়ালটা ঠিক মতো মারতে পারোনি। কি করে মারবে, বিড়াল তো বাসর ঘরে ছিলই না। তখনই সবাই আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছে। তে রাতে তুমি বাসর ঘরে ছিলে না? হ্যাঁ, রুমে ছিল। আর ভাবি তুমিও না? দাও নাস্তা দাও, খিদা লেগেছে। আমরা সবাই নাস্তা করছি। আব্বু এসে আমাকে বলল, জাঙ্কুক বৌমাকে নিয়ে তুই আজকে ওই বাড়িতে চলে যাবি, সকালে তোর শ্বশুর ফোন করে বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি আর তে দুজনে একসাথে খাবার শেষ করেছি। আমি আগে রুমে এসেছি, তে একটু পর রুমে এসেছে। আমাকে যে কোলে নিয়েছো, এইটা যদি আব্বুকে বলি তাহলে তোমার জামাইগিরি আজ থেকে শেষ। সুতরাং আর কোনো সময় আমাকে কোলে বা স্পর্শ করবে না। যদি কথা দাও তাহলে আমি আব্বুকে কিছু বলবো না। বলো। তাও আমি এরকম কথা দিতে পারবো না। তুমি পড়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, তা কি করে হয়? তাহলে তুমি এমন শর্ত মেনে আমাকে বিয়ে করেছো কেন? আরে তখন তো মনে করেছিলাম যে তোমাকে যখন একা পাবো তখন একটু আদর টাদর করবো, কিন্তু শ্বশুর যে তোমাকে সত্যের কথা বলবে আর ভিডিও কল দিতে থাকবে কে জানে। তুমি জানো না এইটা আধুনিক যুগ, এখন ঘরে বসে সারা বিশ্বের খবর রাখা যায়। আচ্ছা আমাকে কি ক্ষমা করা যায় না? করা যাবে, তবে আব্বুর শর্ত যেদিন শেষ হবে। দেখি এখন সরেন, আমি রেডি হব বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ হন, আমার কি, আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? ধরার সাহস আছে নাকি? লুকিয়ে লুকিয়ে কিস করতে পারবে, জীবনেও সামনাসামনি কিস করতে পারবে না। তুমি রুম থেকে এখন যাবে নাকি সব কিছু এখনই আব্বুকে বলে দিব? ফোন করতে হবে না, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি। আমি বাহির হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া দুষ্টুমি করছে। আমাকে দেখে ওরা আলাদা হয়ে গেছে। ভাবি বলল, জাঙ্কু তুমি রেডি হওনি? তে রেডি হচ্ছে আর আমি তো রেডি আছি। আসলে তুমি সে পুরনো জামানার আদি মানুষ রয়ে গেলে। যাও রুমে গিয়ে দেখো, তে শাড়ি কাপড় নিয়ে বসে আছে আর তোমার জন্য অপেক্ষা করছে। মানে ও বসে থাকলে কি আমাকে বের হয়ে আসতে বলে নাকি? আরে বোকা ছেলে, বললেই তুমি চলে আসবে? আমিও এমন করেছি তোমার ভাইয়ার সাথে, আর পরে তোমার ভাইয়ার জন্য অপেক্ষা করেছি। যদি তে তোমার জন্য অপেক্ষা করে তাহলে বুঝবে তে তোমাকে মন থেকে বর হিসাবে মেনে নিয়েছে। ধন্যবাদ ভাবি বলে এক দৌড়ে রুমে চলে এসেছি। দেখি তে রেডি হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, কি হলো এমন ভাবে দৌড়ে আসছো কেন? এমনি, চলো এবার বের হওয়া যাক। এ মনে হয় তো এই বিয়েটাই খুশি হয়নি। আচ্ছা তুমি নিচে যাও, আমি আসছি। তে নিচে গেছে। আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেছি। তে আমার দিকে তাকিয়ে আছে। মা 2 দিন থেকে চলে এসো কেমন? আর তোমার বাবাকে আমার সালাম জানিও কেমন? আচ্ছা। তে আসো। দুজনে সে গাড়িতে বসে আছি। গাড়িটা আমাদের নিচেদের। আমি তের পাশে বসে আছি। তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। নেভি ব্লু লাল শাড়িতে মনে হচ্ছে একদম পরি বসে আছে। তের দিকে তাকিয়ে আছি আমি এক দৃষ্টিতে। এই এমন ভাবে তাকিয়ে আছো কেন? জীবনে কখনো কোনোদিন মেয়ে মানুষ দেখোনি? মেয়ে মানুষ দেখেছি, তবে বউ দেখিনি তো, তাই দুনয়ন ভরে দেখে নিচ্ছি। এমন ভাবে তাকিয়ে থাকবে না, তাহলে চোখ তুলে ফেলবো। এই আবার তাকিয়ে আছে।
বলে আমার চোখে গুঁতো দেওয়ার ভান করছে, আর আঙুল এসে আমার চোখে লেগে গেছে, আর সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিয়েছি। আরে কি হয়েছে, আমাকে দেখতে তো দেবে বলে তে দেখতে চাইছে, কিন্তু আমি দিচ্ছি না। আচ্ছা, যদি আমার চোখ নষ্ট হয়ে যায় তাহলে কি করব আমি? বোকার মতো কথা বলো কেন? এইটুকু গুঁতোতে কি চোখ নষ্ট হয় নাকি? হতেও তো পারে, যদি হয়ে যায় তাহলে কি করবে? কি আর করব, বাকি চোখটাও নষ্ট করে দিব, আর তোমাকে আজিমপুরের কবরস্থানের সামনে বসিয়ে দিয়ে আসবো। এখন হাতটা সরাবে নাকি বাকিটাও নষ্ট করে দিব? তোমার বাবা তোমার চাইতে সদ্গুণ ভালো, আর তুমি বউ না জল্লাদ, এমন ভাবে কেউ চোখে গুঁতা দেয় নাকি? আমি কি ইচ্ছা করে দিয়েছি নাকি? আমি তো মজা করে দিয়েছি, আর আমি কি জানতাম লেগে যাবে? তুমি ইচ্ছা করেই দিয়েছো। তখন তে আমার হাতটা ধরে চোখ থেকে সরাতে চাচ্ছে, কিন্তু আমি সরাচ্ছি না। অনেকক্ষণ জোরাজুরি করার পর হাতটা সরিয়েছি, তখন তে আমার বুকের মাঝে চলে এসেছে। আমিও সুযোগ পেয়ে জড়িয়ে ধরেছি। তে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নেয়, মোবাইল বের করে শ্বশুরমশাইকে ভিডিও কল করে বসে। শ্বশুরমশাইকে ভিডিও কল করাটা কি খুব বেশি জরুরি ছিল? এখন তো শ্বশুর আমার 12টা বাজাবে। ফোনটা কাটো, বাসায় গিয়ে যা বলার বলো। তাহলে আর কোনোদিন স্পর্শ করবে না আমাকে, বলো? ঠিক আছে, ভুল করেও কোনোদিন তোমাকে স্পর্শ করব না। তখনই তে কলটা কেটে দিয়েছে। আমি চুপচাপ বসে আছি, তবে কিছুটা ঘুম পাচ্ছে, তাই চোখ বন্ধ করে রেখেছি। কিছুক্ষণ পর হঠাৎ কাঁধের উপর কারো স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি তে মাথা রেখে ঘুমাচ্ছে। আমিও মোবাইলে কিছু ছবি তুলে নিলাম। প্রায় ঘন্টা 3 পর আমার শ্বশুর বাড়িতে এসেছি। গাড়িটা থামতেই তে ঘুম থেকে উঠে মাথাটা তুলে নিয়েছে। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এখন নামো গাড়ি থেকে। নামছি, তখনই শ্বশুর শাশুড়ি এসে হাজির। আমি ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করছি। জামাই বাবাজি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তা আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ, অনেক ভালো। চলো বাসায় যাই। হ্যাঁ চলেন। শ্বশুরের সাথে বাসার ভিতরে এসেছি। এসো, তুমি ফ্রেশ হবে, অনেকটা পথ জার্নি করে এসেছো। হ্যাঁ আসছি। আব্বাজান হাতটা ছাড়েন, আমি ফ্রেশ হতে যাব। জামাই বাবাজি, আজকে তোমাকে নিয়ে একটু এলাকা ঘুরতে যাব, কেমন? আমার এলাকাটা সব চেনা আছে, আপনি ঘুরতে চান, আমার সময় নেই। কেন সময় নেই? আপনার মেয়ে আমাকে নিয়ে কোথাও যাবে বলেছে। যদি আপনার মেয়ে বলে তাহলে আপনার সাথে যাব। জামাই বাবাজি, তুমি কি আমার শর্তের কথাগুলো ভুলে গেছো নাকি? মনে আছে আব্বাজান, তবে শর্তে কোথাও লেখা বা বলা নেই আপনার মেয়ের সাথে কোথাও যেতে পারবো না। লেখা আছে হাত ধরে হাঁটতে পারবো না। আপনি গিয়ে শাশুমাকে সাহায্য করেন, আমি একটু আপনার মেয়েকে সাহায্য করি। আরে জামাই, কথা বলা শেষ হয়নি তো, শোনো আমার কথাটা। রাতে শুনবো, এখন না, বলে দৌড়ে ওপরের দিকে চলে এসেছি। এত দেরি হলো কেন তোমার আসতে? তোমার বাপ আছে না, আমাকে তো সারাক্ষণ চোখে চোখে রাখতে চাই, না জানি আমি তোমাকে স্পর্শ করে ফেলি। তাহলে শর্তে রাজি হয়ে আমাকে বিয়ে করেছো কেন? রাজি হয়েছি তখন তো মনে মনে ভেবেছি বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এখন তো সব শেষ হয়ে গেছে। কি সব শেষ হয়ে গেছে? তাহলে আমার কাছে এসেছো কেন? যাও, রুম থেকে বের হও বলছি। আরে তুমিও তো তোমার বাপের মতো কথায় কথায় ঝগড়া করতে থাকো। আচ্ছা, তুমি নাকি কোথাও নিয়ে যাবে? আমি কখন বলেছি তোমাকে নিয়ে যাব? আমি তো একা যাব, আমার বান্ধবীর গায়ে হলুদে। প্লিজ আমাকে একটু তুমি সাথে করে নিয়ে চলো প্লিজ, তা না হলে তোমার আব্বু আমাকে এলাকা দেখাতে নিয়ে যাবে। নিতে পারি, একটা শর্তে। আবারও শর্ত? আচ্ছা, শর্ত লাগবে না, তুমি একা যাও, আমি যাব না। এই শর্তের চক্করে আমি শেষ। ঠিক আছে, যেতে হবে না তাহলে, আমার জন্য ভালো হবে। আমি আমার আগের লাভারের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, বলো গিয়ে। আমি রেগে রুম থেকে বের হয়ে সোজা ছাদের উপরে চলে এসেছি। বেঞ্চে বসে বসে নিজের মনে হাজারো স্বপ্নগুলি ধূলিসাৎ দিচ্ছি। বেঞ্চে বসে আছে আমি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। হঠাৎ মোবাইলে রিংটোন বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি লিজার ফোন। আরে এতদিন পর লিজা কেন ফোন করেছে? তাড়াতাড়ি করে রিসিভ করতেই বলে, তোমার বউ ক্লাবে অন্য ছেলেদের সাথে নাচানাচি করছে। বাহ, যা ডান্স করতেছে! তা যদি ফেসবুকে ছাড়ি না, তাহলে 10 মিনিটে 1 কোটি ভিউজ হয়ে যাবে। আমি অনেক খুশি হয়েছি, তোমার কপালে এমন একটা বউ পড়েছে। লিজা, তুমি এটা বলার জন্য ফোন করেছো আমাকে? না, তবে তোমার বউ যেসব ছেলেদের সাথে নাচছে, সেই ছেলেগুলা একদমই ভালো না। তুমি ড্রিম হোটেলে এসে ডেকে নিয়ে যাও। ঠিক আছে। ছাদের উপর থেকে আমি তাড়াতাড়ি
করে নিচে নেমে এসেছি। আমি বাসা থেকে বের হব তখনই, আরে জঙ্কুক জামাই বাবাজি, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আব্বাজান, এখন কিছু বলতে পারবো না, এসে তারপর বলবো। আরে জামাই, এত তাড়া কিসের? চলো আমার সাথে, দুজনে বসে চা খাবো আর আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। পরে আলাপ করব। দৌড়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে ড্রিম হোটেলের কাছে গেলাম। হোটেলে ঢুকে দেখি তে তার বান্ধবীদের সাথে বসে আছে আর সবার সাথে হাসাহাসি করছে। আর লিসা যে বলছিল তে নাচানাচি করছে, তাহলে কি মিথ্যা কথা বলেছে? তে দেখার আগে আমাকে উধাও হতে হবে, তা না হলে পুরো লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। আমি চুপ করে বের হয়ে আসবো, তখনই পেছন থেকে কেউ একজন হাত ধরেছে। তাকিয়ে দেখি লিজা। আরে জাঙ্কুক, চলে যাচ্ছ কেন? অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি আর তুমি চলে যাচ্ছ? লিজা, তুমি মিথ্যা কথা কেন বলেছো? যদি মিথ্যা কথা না বলতাম তাহলে কি তুমি আসতে? ছাড়ো বলছি, তোমার মতো মেয়েকে এই জন্য আমি বিয়ে করিনি। তাও লিজা আমার হাত ধরে রেখেছে। প্লিজ, আমাকে তুমি ভুল বুঝো না, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বলে লিজা আমাকে জড়িয়ে ধরেছে। আমি লিজাকে ছাড়াতে চেষ্টা করছি, তখনই বাহ বাহ, অনেক সুন্দর লাগছে, আর একটু জড়িয়ে ধরে রাখো, আমি ভালো করে ভিডিওটা করি। আরে তে, কি করছো? বলে লিজাকে এক ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়েছি। লিজাকে একটা থাপ্পড় দিয়ে তের কাছে গেছি। আরে তে, ভিডিও করছো কেন? তুমি কেন আমার সাথে আসতে চাওনি তা এখন বুঝতে পারছি। আমি আজকে আব্বুকে ভিডিওটা দেখিয়ে তোমার 12টা বাজাবো। আরে আমি জড়িয়ে ধরেছি নাকি? লিজা তো আমাকে জড়িয়ে ধরেছে। আর তুমি না গায়ে হলুদে যাবে, তাহলে এখানে কি করছো? আমিও আব্বাজানকে সব কিছু বলে দেবো। আমি তো গায়ে হলুদেই এসেছি, এখানেই গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। এইদিকে তাকিয়ে দেখো, আমার বান্ধবী ন্যান্সি বসে আছে গায়ে হলুদ সাজে। অনুষ্ঠান শেষ, আমি বাড়িতে যাচ্ছি। আর আজকে তোমার কপালে শনির দশা আছে। আরে জানেমান, কোথায় যাচ্ছ? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো দুজনে ফুচকা খাবো, কেমন? ফুচকা খাওয়ার কোনো ইচ্ছাই নেই আজকে, তোমার কোনো রক্ষা নেই। তবে একটা শর্তে আমি তোমার ভিডিও ডিলিট করতে পারি। বলো কি শর্ত? আমি তোমার সব শর্তে রাজি আছি। এখন থেকে আমার সব কথা শুনে চলতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। আমার সাথে কোনো রকম রাগ দেখিয়ে চলতে পারবে না। আর আব্বুর সামনে আমার হাত ধরে রোজ হাঁটতে হবে। তোমার সব শর্তের কথা আমি রাজি আছি, তবু আব্বাজানের সামনে তোমার হাত ধরে হাঁটতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আব্বুকে ভিডিওটা সেন্ড করে দিচ্ছি। লাস্ট বারের মতো বলছি, তুমি আমার সব শর্তে রাজি আছো? ঠিক আছে, রাজি আছি। তখনই লিজা থেকে জড়িয়ে ধরেছে। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। লিজা তোমার সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে? তে আমাকে সব কিছু বলেছে, আর তে আমার বেস্ট ফ্রেন্ড, ওকে হেল্প করবো না তো কাকে হেল্প করবো? বুঝতে পারছি, আমার সাথে সবাই মিলে মজা নিচ্ছে। তুমি থাকো, আমি গেলাম বলেই চলে আসছি। তখনই দৌড়ে তে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। আরে ছাড়ো, জড়িয়ে ধরছো কেন? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, কিস করব, তাতে তোমার কি? চলো ফুচকা খাবো, তারপর বাসায় যাবো দুজনে। থাক, আজকে আর ফুচকা খেতে হবে না, এমনিতেই আমার 12টা বেজে গেছে। এখন চলো। কি, তুমি ফুচকা খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবো, চলো। তেকে নিয়ে ফুচকা খেতে এসেছি। আচ্ছা তে, তুমি কি আমাকে সাহায্য করবে তোমার বাবার সত্যগুলো শেষ করতে? করতে পারি, যদি আমাকে অনেক ভালোবাসো তাহলে। ঠিক আছে, তাই হবে। আর আমি তোমাকে অনেক লাভ করি। এখন চলো। হ্যাঁ চলো। আমি আর তে দুজনে দুষ্টুমি করতে করতে বাসায় চলে আসলাম। দরজার কলিং বেল বাজাতেই তে আমার হাত জড়িয়ে ধরেছে। এখন তের আব্বু মানে আমার শ্বশুর মশাই এসে দরজা খুলে দেখে তে আমার হাতটা জড়িয়ে ধরে রেখেছে। আব্বার সামনে আমি তের হাত ধরে রেখেছি, তা দেখে তের আব্বা মানে আমার শ্বশুর মশাইয়ের চোখ কপালে উঠে গেছে। আমি হাতটা ছাড়তে চাচ্ছি, কিন্তু তে শক্ত করে ধরে রেখেছে। আব্বু, দরজার সামনে থেকে সরেন, আমাদের ভিতরে ঢুকতে দেন। হ্যাঁ, ভিতরে এসো। আর জাঙ্কুক, তুমি বাইরে থাকো, আগে আমার সাথে কথা বলবে, তারপর ভিতরে আসবে। এখন কি কথা বলবেন? অনেক রাত হয়েছে, আর জাঙ্কুক অনেক ক্লান্ত আছে। যদি কোনো কথা থাকে তাহলে সকালে বলবেন, কেমন? তে তুমি মনে হয় এই বান্দরটার প্রেমে পড়ে গেছো। আচ্ছা, এখন তুমি যাও। আর জাঙ্কুক, তুমি আমার শর্ত ভঙ্গ করার কারণে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু আমার কথাটা তো শুনবেন প্লিজ।
কোনো কথা শুনতে চাই না। আমার সাথে তোমার যে শর্ত হয়েছে সেই শর্ত অনুযায়ী আজ থেকে তুমি আমার মেয়ের কিছুই লাগো না। আমি তো ওকে হাত ধরিনি, ও ধরেছে। আর একটা সুযোগ দিন প্লিজ, আমাকে লাস্ট বার একটা চান্স দিন। ঠিক আছে, তাহলে তুমি এই কাগজে সাইন করে দাও। আর যতদিন তুমি সফল না হবে ততদিন আমার মেয়েকে স্পর্শ করতে পারবে না। রাজি থাকলে বলো। দেখি তো কাগজটা। এই নাও। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করেছি। আরে শ্বশুরমশাই, কি লেখা আছে সব? আমি কিনা চাকরি করব, তাও আবার ওনার কাছে। আবার রোজ সকাল 5টায় উঠতে হবে, ঘুমাতে হবে রাত 10টার মধ্যে। কি রাজি আছো? তাহলে ভেতরে আসতে পারো। আর তা না হলে তোমার নামে পোস্টার ছাপিয়ে দেব। কি বলো? হ্যাঁ, আমি রাজি আছি। ভেতরে ঢুকে সাইন করে দিয়েছি। শ্বশুর অনেক খুশি হয়েছে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আচ্ছা আব্বাজান, তাহলে আমি যাই, আমার অনেক ঘুম পাচ্ছে। হ্যাঁ, তবে রুমে নয়, আজ থেকে তুমি আমার রুমে থাকবে। মানে? তাহলে শাশুড়িমা কোথায় থাকবে? তোমার শাশুড়িমার চিন্তা তোমার করতে হবে না, কারণ আমি এখনো বেঁচে আছি। আসো আমার সাথে। চলো বলে আমার হাত ধরে সোজা টেনে শ্বশুরের রুমে নিয়ে গেছে। আমি নিচে শুয়ে পড়ি, আপনি খাটের উপর শুয়ে পড়েন। আরে জামাই, এমন করে বলছো কেন? আসো, কোনো সমস্যা হবে না। আসলে আব্বাজান, আমার ঘুমের মাঝে হাতটা একটু বেশি নড়াচড়া করতে থাকে। যদি আপনার শরীরের উপর পা উঠে যায়? কিছু হবে না, তুমি আর আমি খাটের উপর ঘুমাবো। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি। আজ থেকে শ্বশুরকে বোঝাবো আমি কেমন জামাই। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছি। একটু পর শ্বশুর এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়েছে। জামাই, ঘুমিয়ে গেছো নাকি? জি না আব্বাজান, সজাগ আছি। কিছু বলবেন? জামাই, পরে বলবো, এখন ঘুমাও। ঠিক আছে। ঘুমের ভান করে শুয়ে পড়েছি। হঠাৎ দেখি শ্বশুর আমার নাক ডাকতে শুরু করেছে। এদিকে আমার নাক ডাকার আওয়াজ একদম বিরক্ত লাগে। কি করি? হ্যাঁ, মনে পড়েছে বলে ঘুমের ভান করে নাক বরাবর এক ঘুষ মেরে দিয়েছি। আর শ্বশুর সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে। ওরে বাবারে, মরে গেলাম। আর আমি ঘুমের ভান করে শুয়ে আছি। শ্বশুর জোরে জোরে কান্না করতে আরম্ভ করেছে। তখনই আমি লাফ মেরে উঠে বলি, আব্বাজান, কি হয়েছে? কান্না করছেন কেন? জাঙ্কু, তুমি কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু কেন? না, হঠাৎ খারাপ একটা স্বপ্ন দেখেছি, তাই আর কি। কি স্বপ্ন আব্বাজান? থাক, তোমার আর শোনা লাগবে না, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আজকে আর বিরক্ত না করে ঘুমিয়ে পড়েছি। সকালে হঠাৎ করে আমার গায়ের উপর এক বালতি ঠান্ডা পানি এনে ঢেলে দিয়েছে। আমি তো লাফ মেরে উঠে কতগুলো বকা দিয়ে তাকিয়ে দেখি শ্বশুর বালতি হাতে দাঁড়িয়ে আছে। আরে জাঙ্কুক, তুমি তো অনেক সুন্দর বকা দিতে পারো। আব্বাজান, সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু আব্বাজান, আপনি আমার গায়ের উপর পানি ঢালছেন কেন? বাবা জাঙ্কুক, তোমার মনে নেই গতকাল রাতে সত্যের কাগজে সাইন করেছো যে? ও, মনে পড়েছে। আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে। তখনই তের কান্নার শব্দ শুনতে পেলাম। দৌড়ে বাহিরে গিয়ে দেখি তে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছে। মনে হয় আমার কোমরটা গেছে। এই, তুমি চেয়ে চেয়ে দেখছো কি? আমাকে উঠাও। আব্বাজান, তেকে কি ধরে উঠাবো? তখনই শ্বশুর আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওঠাও। আমি কি না করছি নাকি? তুমি তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকো, কখন তেকে স্পর্শ করবে। হ্যাঁ আব্বাজান, আপনি ঠিকই বলেছেন। বলে তের কাছে গিয়ে তেকে সোজা কোলে তুলে নিয়েছি। আরে, আমি তো ধরে উঠাতে বলেছিলাম, কোলে নিয়েছো কেন? আব্বু, আমি তো উঠতে পারছি না, আর এদিকে পায়ে অনেক ব্যথা করছে। আপনারা জামাই ষষ্ঠীর শর্ত নিয়ে থাকেন, আমি মরে যাই। তে, তুমি এটা কি বলছো? তুমি মরবে কেন? যার মরার কথা সে মরবে। কার মরার কথা? আল্লাহ যাকে খুশি তাকে মারবেন, আমি কি করে বলবো? কি, আমার মৃত্যুর জন্য দোয়া করো, আজকে তোমার সব কিছু ফাঁস করে দেবো। কি ফাঁস করবেন শুনি? এমনিতেই আপনার যন্ত্রণা আর ভালো লাগছে না। আমি আপনার কোনো শর্ত মানতে পারবো না, অনেক হয়েছে, আর না। আরে, তুমি আব্বুর সাথে এমন ভাবে কথা বলছো কেন? আরে, এগুলো কোনো শর্ত হয় বলো? যদি এমন হতো যে আমাকে প্রতিষ্ঠিত করে তারপর তোমার সাথে আমাকে বিয়ে দেবে, তাহলে মানা যেত। দেখি, আসো তো, আমার কোলে আসো। বলে তেকে কোলে তুলে নিয়েছি।
তার মানে তুমি আমার মেয়েকে স্পর্শ করবে? আপনার মেয়ে কিন্তু আমার বউ। দেখি সরেন বলে আমি তেকে নিয়ে সোজা বের হয়ে গেছি। আমার পিছু পিছু শ্বশুর আর শাশুড়ি দুজনেই গাড়িতে এসে বসেছে। গাড়িটা আমি নিজেই চালিয়েছি। ডাক্তারের কাছে এসেছি, কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করিয়েছি। 5 ঘন্টা পর রিপোর্ট বের হয়েছে। তা দেখে ডাক্তার বলে তেমন কিছু না, হালকা মুচকে গেছে পাটা। আমি কিছু মেডিসিন দিচ্ছি আর প্লাস্টার করে দিচ্ছি। 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাহলে কি তেকে আমরা বাসায় নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিতে পারেন, তবে ওকে ভালো করে কেয়ার করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখে শুনে রাখবো। আমার কথাটা শুনে শ্বশুর আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তেকে আবার কোলে তুলে নিলাম। এবার শ্বশুর কিছু বলেনি। তোমার কষ্ট হয় না আমাকে কোলে নিতে? কেন কষ্ট হবে কেন? আর তাছাড়া তোমার ওজন তো 45 কেজিও মনে হয় না। জি না, আমার ওজন 48 কেজিরও উপরে। আচ্ছা, আব্বু তোমাকে এখন কিছু বললো না কেন? কি বলবে? আমাকে কোলে নিয়েছো যে, আর শর্ত অনুযায়ী আমাকে তো স্পর্শ করতে পারবে না। তোর আর কোনো শর্ত মানবো না। এখন চলো, তোমাকে নিয়ে বাসায় যাব। তখন শ্বশুরমশাই ডাক দিচ্ছেন, জাঙ্কুক একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। এই নাও তোমাদের হানিমুনের টিকিট, আমি আগে কেটে রেখেছি। শুধু এই কথাগুলো শোনানোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। আজকে আর কোনো শর্ত নেই, শুধু একটা কথা দিবে বাবা জাঙ্কুক। মানে কিছুই তো বুঝছি না। হ্যাঁ, আজ থেকে তে তোমার স্ত্রী। ওকে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারো, ওর হাত ধরে হাঁটতে পারবা। আর এই নাও তোমাদের হানিমুনের টিকিট। কিন্তু তে তো অসুস্থ, এই অবস্থায় হানিমুনে যাওয়াটা কি ঠিক হবে? জাঙ্কুক বাবা, তুমি তো আছো তাই না? আর তে নিজে আমাকে রাতে বলেছে সব। তে তোমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বাধা দিতে যাব? তবে আমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ বলুন, কি কথা দিতে হবে? তেকে কষ্ট দিবে না। যদি কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দিবে, আর ওর চোখের পানি তুমি সব সময় মুছে দিবে। আমাকে কথা দাও। হ্যাঁ, কথা দিলাম। তখন শ্বশুর আমাকে জড়িয়ে ধরে আর বলে, এখন আমি চিন্তামুক্ত, আর আমি আমার মেয়ের যোগ্য জামাই পেয়ে গেছি। আজ থেকে প্রতি রাতে আমার শান্তিতে ঘুম আসবে। এই নাও তোমাদের টিকিট। আর মাতে তুমিও জঙ্কুকে কোনো কষ্ট দিবে না, ওর খেয়াল রাখবে, আর ওর কথা শুনে চলবে, কেমন? ঠিক আছে, তাই হবে। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে, সাবধানে যাস। আর তোরা আসার সময় খুশির সংবাদ নিয়ে আসবি, কেমন? শ্বশুরের কথা শুনে তে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তাহলে যাই। আমি আর তে দুজনে হানিমুনের জন্য রওনা দিলাম। তে আমাকে জড়িয়ে ধরে বসে আছে, ওর কপালে ছোট্ট করে আদর করে দিয়েছি। যাক, এখন আমি অনেক খুশি, কারণ শ্বশুর আর কোনো শর্ত দিবেন না। জান পাখিরা, এখনকার যুগে প্রতিটা ছেলে মেয়ে কারো না কারোর সঙ্গে প্রেম করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেমের বদলে তাদের কাছে আবেগ প্রবণতাটা বেশি, এবং সেই আবেগের বশে বেশিরভাগ ছেলে মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং পরিণতি হিসাবে দেখা যায় তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু তারা যখন তাদের এই ভুলটা বুঝতে পারে, তাদের আর কিছু করার থাকে না। কিন্তু কি জানো, বাবা মারা কিন্তু প্রতিটা সন্তানের এই ক্ষতিটা হবার আগেই বুঝতে পারে, তাই তারা আগে থেকে সন্তানদের এই বিষয়ে সাবধান করে। কিন্তু কয়েকজন ছেলে মেয়ে তার বাবা মায়ের কথা শোনে। যখন একটা ছেলে বা মেয়ে প্রেমে পড়ে, বাবা মা কেন, তাদের কাছে দুনিয়ার কোনো কিছুই মূল্য রাখে না তাদের ভালোবাসার কাছে। প্রতিটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে যেন একটা সুন্দর জীবন উপহার পাক, তাই তারা সব সময় চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। যেরকম আমরা এই গল্পে দেখলাম, তের মা বাবা জঙ্কুককে আগে পরখ করে নিল যে জঙ্কুক তার মেয়েকে ভালো রাখতে পারবে কিনা, তারপর তারা সব কিছু মেনে নিল। সেরকম আমাদের সমাজের প্রতিটি মা বাবা চায় তার সন্তানের জীবন সঙ্গীকে পরখ করতে, যেন ভবিষ্যতে তার সন্তানের কোনো খারাপ না হয়। তাই জান পাখিরা, তোমরা যারা প্রেম করছো তারা প্লিজ বাড়িতে তোমাদের মা বাবাদের জানিয়ে প্রেম করো, তাদের বুঝিও, কারণ বাবা মার থেকে আপন আর কেউ হয় না। দেখবে নিশ্চয়ই তোমার কথা তারা বুঝবে। সকল বাবা মাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। তো জান পাখিরা, স্টোরিটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সো বাই বাই জান পাখিরা, দেখা হচ্ছে আবার একটা নতুন স্টোরিতে। তো লাভ ইউ, বাই বাই।